স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশে আসছে ইয়াবা, বিনিময়ে পাচার হচ্ছে খাদ্যদ্রব্য, সারসহ বিভিন্ন পণ্য। আর এই কাজে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও বান্দরবানের সীমান্তে সক্রিয় পাচার সিন্ডিকেট। সীমান্তের এই অবৈধ বিনিময় প্রথা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাগিদ দিয়েছেন অরক্ষিত সীমান্তে কড়াকড়ি আরোপের। মাসুদুল হকের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজনদের জটলা। পাশে রাখা হয়েছে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য। এসব পণ্যের গন্তব্য মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শাসিত রাখাইন রাজ্যে। চোরাচালানের এই চিত্র উখিয়া উপজেলার রহমতের বিল, আঞ্জুয়ান পাড়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তের। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একইভাবে কক্সবাজারের টেকনাফ, উখিয়া এবং বান্দরবানের সীমান্ত দিয়ে পণ্য যাচ্ছে রাখাইনে। সার পাচার হচ্ছে, ওখান থেকে মাদক আসছে। অবশ্যই এগুলোর সাথে কিছু সিন্ডিকেট জড়িত। বন্দর থেকে না গেলেও চোরাপথে, যেগুলো আমাদের বে অফ বেঙ্গল থেকে এবং নাব নদী থেকে চোরাপথে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী সিন্ডিকেট। মাঠ পর্যায় থেকে শুরু করে গডফাদারদের ধরতে কাজ করছে বিজিবি। মাদকের বিরুদ্ধে অবস্থান সেটা শক্ত। আমরা মূল হোতাদেরকেও ধরছি, চেষ্টা করছি। আপনারা বিভিন্ন সময় দেখে থাকবেন, প্রায়ই আমাদের সফলতা আসছে এবং যারা কাজ করছে গ্রাউন্ড লেভেলে তাদেরকে ধরার চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। গেল ৩রা জুন চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় ২০,০০০ ইয়াবাসহ জয়নাল আবেদিন এবং জমির নামে দুজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে জয়নাল কাপড় ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে স্বীকার করেন কাপড়ের বিনিময়ে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান সংগ্রহের কথা। এই ঘটনার পর মাদকের বিনিময়ে বিভিন্ন পণ্য পাচারের বিষয়টি সামনে আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেওয়ার পর মাদকদ্রব্য দিয়ে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য পেতে মরিয়া আরাকান আর্মি। তাদের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো চোরাই পথে নিচ্ছে। কখনো বলে যে আমরা ডলার দিয়ে করি, কখনো বলে যে গোল্ড দিয়ে করি, কখনো বলে যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মাধ্যম ব্যবহার করি। মাদক ব্যবসায়ীরা যোগসূত্র করে তারা আসলে এভাবে তারা এক্সচেঞ্জ করে বলে আমরা তথ্য পেয়েছি। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার। প্রতিবেশী দেশটির রাখাইন রাজ্য ১.৫ বছরের বেশি সময় আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ১০ লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত রাজ্যটিতে বিকল্প প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করে কর আদায়, নিরাপত্তা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করছে সশস্ত্র বাহিনীটি। অন্যদিকে মিয়ানমারের সামরিক সরকার রাখাইন রাজ্যে জরুরি পণ্য প্রবেশে বাধা, ত্রাণ বিতরণে কঠোর বিধিনিষেধ, যোগাযোগ ও ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরা কারবারিদের সহায়তায় মাদকের বিনিময়ে বিভিন্ন পণ্য রাখাইনে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। নার্কো কারেন্সি হচ্ছে রাখাইনের ইকোনমি। তো সেটি তো তাদের জন্য ভয়ঙ্কর, আমাদের জন্য ভয়ঙ্কর। সেটা তো অবশ্যই বন্ধ হওয়া দরকার। ১৬ বছর রোহিঙ্গা বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া দূরে থাক, জান্তা সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারেনি বাংলাদেশ। রাখাইনে খাদ্য সংকটে দুর্ভিক্ষ শুরু হলে বাংলাদেশ অভিমুখে আরও বড় ধরনের রোহিঙ্গাদের ঢল নামার আশঙ্কা করা হচ্ছে। গত ১.৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নতুন প্রতিবেশী আরাকান আর্মি। সীমান্ত এলাকায় তাদের তৎপরতায় তৈরি হয়েছে নিরাপত্তা হুমকি আর নানা চ্যালেঞ্জ। তাদের সম্পর্কে কার্যকর সম্পর্ক বিনির্মাণে বাংলাদেশ কতটুকু প্রস্তুত? এদিকে সীমান্তে অলিখিত বিনিময় প্রথা চালু দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা। তারা যদি দেখে যে অবারিত সে আসছে, যাচ্ছে, চলে যাচ্ছে, তাইলে এটা আমাদের ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করবে। ঝুঁকিটা কি? সেখানে হবে কি, তারা হয়তো একদিন দলবল নিয়ে অস্ত্র নিয়ে অনেকে একসাথে ঢুকে পড়তে পারে। জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে কি ধরনের অর্থনৈতিক বা সামাজিক নীতি নেওয়া যায় সেই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব উন্মোচন করা উচিত। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, তাই মিয়ানমার নীতি আর আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের কৌশল নিয়ে নতুন করে ভাবা ও পর্যবেক্ষণে জোর তাগিদ দেওয়া হচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়বস্তু জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনার দোসররাই স্বীকার করছে ২৪-এর নির্বাচন ছিল ডামি, আর সরকারি দপ্তরে দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থনযোগ্য নয় বলেও সতর্ক করলেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ পূজোজ্জীবন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা। সভায় অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। তিনি আরও বলেন, অবৈধভাবে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে স্বীকারোক্তি দিচ্ছে স্বৈরাচারের দোসররাই। হাবিবুল আউয়াল গতকাল বলেছেন যে ২০২৪ এবং তার আগের নির্বাচনগুলো ছিল ডামি নির্বাচন, ভোটারবিহীন ডামি নির্বাচন। তাহলে এটি অবৈধ নির্বাচন, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি। এদিকে বিকেলে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানান তিনি। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ হয়েছে। এটা প্রকাশিত হওয়ার পর আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব, জানান দলটির এই শীর্ষ নেতা। সময়ে দেখা যাবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর আগামী রাজনীতি ফ্যাসিবাদী না হয়ে জনকল্যাণমুখী হবে, এমন প্রত্যাশার কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে থানা মজলিসে শুরা সদস্যদের সম্মেলনে যোগ দেয় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় অন্তর্বর্তী সরকারকে তার দল সর্বাত্মক সহযোগিতা করে যাবে বলে জানান। নির্বাচনের আগে মৌলিক সংস্কার শেষ করার আহ্বানও তার। যে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনাকে ওখানে বসানো হয়েছে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই বলেছি আমরা সব ধরনের সহযোগিতা আপনাকে আমরা দেব, কিন্তু যদি দেখি আপনার কোনো কথায়, কোনো কাজে, কোনো ভূমিকায় আপনি কোনো দিকে ঝুঁকে গেছেন, এ জাতি হতাশ হয়ে যাবে। এদিকে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত সবার আগে দেশের স্বার্থ দেখা। দোয়া করেন রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি, দোয়া করবেন। এছাড়া মৌলভীবাজারে নিখোঁজের পর খুন হওয়া শিক্ষার্থী নাফিজা জান্নাত আঞ্জুমের বাড়িতে যান জামায়াতের আমির। পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন তিনি। আমি আমার বাচ্চার হত্যাকারীর ন্যায় বিচার চাই। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাদ জুমা মিছিল পূর্ব সমাবেশে খেলাফত মজলিসের নেতারা বলেন, বিশ্বের মুসলিম নিধনে নেমেছে ইসরায়েল ও আমেরিকা। গাজায় বছরের পর বছর হামলা করে শিশু, মা, বোনদের হত্যা করেছে ইসরায়েল। দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধারা ভাতা পেলে 2013 সালে শাপলা চত্বরের আহত নিহতদেরও ক্ষতিপূরণ দিতে হবে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন তাদের হাত ধরেই শুরু হয়ে 2024-এ এসে শেষ হয় বলেও দাবি করেন তিনি। জঙ্গিভাবে
যাদের ভাতা নির্ধারণ করা হয়েছে, জুলাই আহত নিহতদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তেমনিভাবে 2013 সালের শাপলা চত্বরের শহীদদের এবং আহত নিহতর পরিবারদেরকে সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। সাবেক 3 নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির করা মামলায় রাষ্ট্রদ্রোহের ধারা যুক্ত করায় প্রশ্ন তুলেছে আসামি পক্ষ। এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে এম নুরুল হুদাকে ফের 4 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন। শুক্রবার 4 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনে নির্বাচন আয়োজনের অভিযোগে ফের 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে বেলা 3:30টার দিকে আসামিকে আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, দিনের ভোট রাতে করা পাতানো নির্বাচনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন নুরুল হুদা। তার এই অপকর্মে আরও কারা জড়িত তা জানতেই তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে রিমান্ডের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রদ্রোহ সহ নতুন 3টি ধারা যুক্ত করার আইনি বিধান নিয়েও প্রশ্ন তাদের। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ভুলগুলোকে সংশোধন করে আবার নতুন করে আজকে একটা আবেদন দিয়েছেন, কারণ এই সেডিশনটা, রাষ্ট্রদ্রোহটা এই আসামিকে কোনোভাবেই আকৃষ্ট করে না। একই মামলায় গতকাল সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ড দেয় আদালত। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় 36 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিরুদ্দিন ইসমাইল। তিনি জানান, 24শে এপ্রিল থেকে সেলাঙ্গর ও জহর রাজ্যে 3 ধাপে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গ্রেপ্তার 36 জনের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। ওই 5 জনের বিরুদ্ধে শাহ আলম ও জহর বারো সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি 31 জনের মধ্যে 15 জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর বাকি 16 জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। গ্রেপ্তার বাংলাদেশিরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের চরমপন্থী মতবাদ মালয়েশিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল বলেও জানিয়েছেন দেশটির গোয়েন্দারা। যুদ্ধাবস্থার কারণে মানুষ হতাশ হয়ে যাচ্ছে, যাতে পুরো বিশ্ব পিছিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্ব স্বার্থে জড়িত উল্লেখ করে তিনি বলেন, এই ভুল পথে চললে ধ্বংস হয়ে যাবে সভ্যতা। আশুলিয়ার জিরাবতে সামাজিক ব্যবসা দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টা জানান, তরুণরা দেশকে অন্ধকার থেকে আলোতে এনেছে, পাল্টে দিতে হবে পুরো বিশ্বকেই। সামাজিক ব্যবসা দিবস 2025 উপলক্ষে শুক্রবার সকালে আশুলিয়ার জিরাবতে শুরু হয় 15তম সামাজিক ব্যবসা দিবসের 2 দিনের আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসাকে পৃথিবী গড়ার শক্তি উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, অতীতের সরকার এই বিষয়ে কোনো কার্যক্রম করতে দেয়নি। Education system we want to build. That's where social business education becomes important for us. সামাজিক শিক্ষা ব্যবস্থা খুবই জরুরি। সামাজিক ব্যবসা পৃথিবী গড়ার অন্যতম শক্তি, কিন্তু অতীতের সরকার এই বিষয়ে কোনো কার্যক্রমই করতে দেয়নি এবং তা কখনো গ্রহণ করেনি। Will not be able to give you a license. প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধাবস্থার কারণে হতাশ হচ্ছে তরুণ সমাজ, যাতে পিছিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। পুরো পৃথিবীর স্বার্থের ওপর চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এভাবে চললে ধ্বংস হয়ে যাবে সভ্যতা। মানুষ শান্তি চায়, যুদ্ধাবস্থায় মানুষ হতাশ হয়ে যাচ্ছে। যেখানে বিশ্বের এগিয়ে যাওয়ার কথা, সেখানে যুদ্ধের কারণে পুরো বিশ্ব পিছিয়ে পড়ছে। বিশ্ববাসী ভাবতেও পারেনি এমন হবে। সারা বিশ্ব নিজ নিজ স্বার্থের জর্জরিত। এভাবে চলতে থাকলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তরুণরা বাংলাদেশকে আলোতে এনেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সবাই জাগলে পাল্টে যাবে পুরো বিশ্ব।
As an education system, first responsibility is to encourage the young people to dream. বক্তব্য শেষে সামাজিক মেলা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটি গন্তব্যে না গিয়ে জরুরি অবতরণ করে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজ ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকাল 8টা 38 মিনিটে উড়োজাহাজটি ঢাকার বিমানবন্দর ছেড়েছিল। পাখির আঘাতের ঘটনার পর সকাল 9টায় নিরাপদে সেটি শাহজালালে জরুরি অবতরণ করে। এদিকে উড়োজাহাজটি অবতরণের পর রানওয়ে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফ্লাইটটির যাত্রীদের আরেকটি উড়োজাহাজে সিঙ্গাপুর পাঠানো ব্যবস্থার কথা জানায় কর্তৃপক্ষ। আকাশচুম্বী ইলিশের দর। বড় আকারের একটি ইলিশের দাম পড়বে 22 কেজি মুরগির দামের সমান। বিক্রেতারা বলছেন, সব ধরনের মাছের দামই বেশি। এছাড়া রাজধানীতে অস্থির চালের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কয়েকটি সবজির দামও। তবে ব্রয়লার মুরগি ও ডিমের দাম আছে ক্রেতার নাগালেই। 1 কেজি থেকে 1200 গ্রামের ইলিশের দাম 2600 টাকা কেজি। সে হিসাবে খিলগাঁও তালতলা বাজারের এই ইলিশটির দাম প্রায় 3000 টাকা। 1 কেজি 223 গ্রাম 3180 টাকা আসছে দাম। অন্যান্য মাছও একটু আগের থেকে এখন একটু বাড়তি দাম। প্রাকৃতিক উৎসের এ জাতীয় মাছ যদি একজন মুরগির খামারি 1 কেজি কিনতে চান, তবে তাকে 122 টাকা কেজি ধরে প্রায় 22 কেজি মুরগি বিক্রি করতে হবে। আর প্রতি কেজিতে 15 টাকা মুনাফা ধরে লাভের টাকায় ইলিশ খেতে চাইলে বিক্রি করতে হবে 173 কেজি ব্রয়লার। বিক্রেতারা বলছেন, বেশ কিছুদিন ধরেই সস্তা ব্রয়লার মুরগি। সর্বোচ্চ দাম ব্রয়লার চলতেছে 150 টাকা করে, আর সোনালি চলতেছে 280, বড়টা 300। সস্তা ডিমের দামও ডজন 120 টাকা। বাজারে দেশি পেঁয়াজ, আদা, রসুন বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। আদা রসুন দেশিটা 120 টাকা, ইন্ডিয়ানটা 180 টাকা। আগে তো পেয়ে 60 টাকা ছিল, এখন 55 টাকা বিক্রি করা হয়। 60 বিক্রি একটু ভালোটা আর কি। বিক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। তবে পটল, ঢেঁড়স, পেঁপে মিলছে 30 থেকে 60 টাকার মধ্যেই। উস্তা, করলা, ঝিঙ্গা, দন্দুল পাইকারি দামে 10 টাকা করে বাড়ছে। আগে ছিল 80 টাকা, এখন আরো 10 টাকা করে বাড়ছে। আর একটু কমা উচিত আমার মনে হয়, একটু বেশি, প্রবাবলি 20% কমানো যায়। খুচরায় অস্থির চালের বাজার। সরু চাল মানভেদে 78 থেকে 80, আর মধ্যম মানের চাল 60 থেকে 65 টাকা কেজি। বাজার নিয়ন্ত্রণে তৎপর সরকার। 1 সপ্তাহ 10 দিন চালের দাম বেশি, এখন আবার থাইমে গেছে, অনেক বাড়ছে, অতিরিক্ত দাম বেড়ে গেছে। 1000 টাকা জরিমানা করা হয়েছে। আমি মনে করি এটা অনৈতিক, অবৈধভাবে জরিমানা করা হয়েছে। এখানে ক্রয়ের রিসিপ্টটা দেখাতে পারেন নাই, এবং ওইটা অনেক বেশি ওভারচার্জ ছিল। যেন আর ভুল না করে, এই জন্য তাকে শুধরানোর জন্য মিনিমাম একটা চার্জ করা হয়েছে। এছাড়া বাজারে আগের দামেই মিলছে আমদানি পণ্য, ডাল, চিনি, তেল। গরুর মাংসের দাম 750 থেকে 800, আর খাসির মাংস 1200 টাকা কেজি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায়, সারা দেশে মারা গেছে 2 জন। এ নিয়ে এবছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 40 জনে। একই সময়ে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 10 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 159 জন। নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি 107 জন বরিশাল বিভাগের। এ মাসে এখন পর্যন্ত 4877 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1020 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এদিকে 24 ঘন্টায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে 199টি নমুনা পরীক্ষা করে 10 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 4.02%। এবছর এখন পর্যন্ত মোট করোনায় 20 জনের মৃত্যু হয়েছে। সিলেট ও মৌলভীবাজারের 4টি সীমান্ত দিয়ে 60 জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
সিলেটের জৈন্তাপুরের লালাখাল সীমান্ত দিয়ে ১৪ জন রোহিঙ্গা ও মিনাটিলা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশিন করে বিএসএফ। রোহিঙ্গাদের মধ্যে রয়েছে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৬ জন শিশু। তারা সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশিন করা হয়েছে। সিন্দুর খান ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে সীমান্তের এপারে ঠেলে দেয় বিএসএফ। দেশে এসে তারা একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছিলেন। এছাড়া ভোরে শাহবাজপুর সীমান্ত দিয়ে আরও ১০ জনকে পুশিন করা হয়। অচেনা লোকজন দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা, পরে তাদের সেখান থেকে নিয়ে আটক করা হয়। নাটোরের বড়াই গ্রামে টিকটক নিয়ে দ্বন্দ্বের জেরে তৃতীয় শ্রেণীর ছাত্র মিনহাস হোসেন আবিরকে হত্যার অভিযোগে পঞ্চম শ্রেণী পড়ুয়া হজরত আলীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সাইকেল নিয়ে ঘুরতে বের হয় আবির। সন্ধ্যা গড়িয়ে এলেও বাড়িতে না ফেরায় মা, বাবা ও স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে আবিরের রক্তমাখা সাইকেলটি মশলা কারখানার পাশে পড়ে থাকতে দেখে স্বজনরা। এরপর মাটিতে রক্তের দাগ অনুসরণ করে নির্মাণাধীন কারখানা সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ খুঁজে পায়। আবিরের মাথায় ও মুখে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। হত্যায় জড়িত থাকার অভিযোগে আরেক শিশু আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অগ্নিহোত্র যজ্ঞে শুরু হয় রথযাত্রা। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা বিশাল রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এবার ৯ দিনের উৎসব শেষে উল্টো রথে করে তারা বাড়ি ফিরবেন ৫ই জুলাই। ৪০০ বছরের ঐতিহ্য ধরে ঢাকার ধামরায়ে এ আয়োজন। সনাতনী রীতি অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় যশোমাধবের এই রথ উৎসব। শুক্রবার দুপুর থেকেই উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন লাখো ভক্ত। বিকেলে ধর্মীয় রীতিনীতি অনুসরণের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে উদ্বোধন হয় এ আয়োজন। অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের রথের মেলায় এসে আবার বিদ্যাপতিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন। এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করে। পরে হাজারো ভক্ত পাটে রশি ধরে টেনে কায়েতপাড়ার রথখোলা থেকে মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে টেনে নিয়ে যান রথটিকে। এ উৎসব ঘিরে ধামরায় সেজেছে নতুন রূপে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রথ টেনে নিয়ে যান হাজারো ভক্ত পুণ্যার্থী। চিনিকলা ছিটিয়ে করেন শ্রদ্ধা নিবেদন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ ঘটে এবং জীবরূপে আর জন্ম নিতে হয় না। তাই দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন রথের রশি ছুঁয়ে জীবনে সৌভাগ্য বয়ে আনতে। জগন্নাথ ভগবান স্বয়ং রাস্তায় নেমে আসেন আমাদের সকলকে আশীর্বাদ করার জন্য। চট্টগ্রামে রথযাত্রায় ঢল নামে হাজারো ভক্তের। নগরীতে এবারের রথযাত্রা শুরু হয় নন্দনকাননের তুলসীধাম, ইস্কন রাধামাধব মন্দির এবং প্রবর্তক মোড়ের ইস্কন মন্দির থেকে। দেশে দেশে হানাহানি বন্ধের পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা হোক এমন প্রত্যাশার কথা জানান বর্ণাঢ্য যাত্রায় অংশ নেওয়ারা। মন্দির থেকে মাঠে নেমে রাস্তা নেমে এসেছেন ভক্তদেরকে সঙ্গ দেওয়ার জন্য। তো এই আনন্দে আসলে আমরা অত্যন্ত উদ্ভাসিত। তো আমরা সবাই ভগবানকে দর্শন করার জন্য আসছি এবং আমাদের ভগবান এত মহিমাময়, উনি সবাইকে দর্শন দিতে আসছে। বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় রথযাত্রার নানা আয়োজনে ছিল ভক্তদের ঢল। আগামী ৫ই জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনের এ ধর্মীয় উৎসব। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।